হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএস থার্ড ইয়ার অ্যাকাউন্টিং অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 2.2 প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস দিছে, এই সিলেবাস আলোকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। একটা প্রিপারেশন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইউজিং ইনডিরেক্ট মেথড আর একটা হচ্ছে ডিরেক্ট মেথড। মূলত ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দুইটা পদ্ধতিতে করা হয়। একটা ইনডিরেক্ট মানে পরোক্ষ পদ্ধতি, ডিরেক্ট মানে প্রত্যক্ষ পদ্ধতি। এই দুইটা পদ্ধতির মধ্যে কোন পদ্ধতি বেশি পরীক্ষার মধ্যে আসে? ইনডিরেক্ট মেথডটা পরীক্ষার মধ্যে বেশি আসে। তবে আমি ডিরেক্ট মেথডে কিছু অঙ্ক করে দিব। তারপর আমরা দুইটা মেথডে শিখবো, তবে বেশি করব হচ্ছে ইনডিরেক্ট মেথডে অঙ্কগুলি বেশি করব। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 থেকে 2022 পর্যন্ত যে প্রশ্নগুলি দিছে তার একটা অ্যানালাইসিস দিছে। এটা হলো অনার্সের, আর বিবিএস এরটা বিবিএস এর শীটে দেয়া আছে, একটু মিলিয়ে নিবা। তো দেখতেছি এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে 2015 সালে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 2016 সালে পার্ট বিতে, 2017 সালে পার্ট বি পার্ট সিতে দুইটা, 18 সালে পার্ট বি পার্ট সিতে দুইটা, 19 সালে পার্ট বিতে দিছে, 20 সালেও পার্ট বিতে দিছে, 21 সালে পার্ট বি পার্ট সিতে দুইটা, 22 সালে এবার যে প্রশ্ন হয়েছে এটার মধ্যে পার্ট বি পার্ট সিতে দুইটা প্রশ্ন দিছে। তার মানে তোমরা পরীক্ষা দিবে 2023 সালে, তাহলে 2023 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বি এবং পার্ট সিতে যদি দুইটা পার্টে নাও আসে, একটা পার্টে আসবে ইনশাআল্লাহ। অতএব এই চ্যাপ্টারটা আমরা সবাই গুরুত্ব সহকারে করব, কারণ করলে আমরা এখান থেকে অ্যান্সার করতে পারবো। তাহলে আমরা মূলত এই চ্যাপ্টারটা টার্গেট নিয়ে করব পার্ট বি এবং পার্ট সি, অর্থাৎ 10 এবং 4 14 মার্কের টার্গেট নিয়ে করব। যেহেতু 2021 সালে এখানে 14 মার্ক আছে, 2023 সালে এখান থেকে 14 মার্কের ম্যাথ আসবে ইনশাআল্লাহ। তো আসো আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের গিয়ে বেসিক কথা শুনি। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমাদের পদ্ধতি কয়টা একটু বলেন তো দেখি সবাই। দুইটা পদ্ধতি। এখন আমি যে পদ্ধতি করি প্রত্যেকটা পদ্ধতির ক্ষেত্রে তিনটা স্টেপ। ইনডিরেক্ট মেথডের ক্ষেত্রে স্টেপ তিনটা, ডিরেক্ট মেথডের ক্ষেত্রে স্টেপ হচ্ছে তিনটা। তো আগে আসেন আমরা আগে ইনডিরেক্ট মেথড নিয়ে আলোচনা করব। তো ইনডিরেক্ট মেথডে অঙ্কর জন্য যে তিনটা স্টেপ তিনটার মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে ইনডিরেক্ট মেথডের ক্ষেত্রে আমাদের তিনটা ধাপ। একটা ধাপ হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, 2 নাম্বার ধাপ হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, 3 নাম্বার ধাপ হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আমাকে এবার সবাই একটু আনমিউট করে কথা বলো তো দেখি, তিনটা ধাপ কি কি ধাপ? অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং আর ফিনান্সিং। তাহলে অপারেটিং, ইনভেস্টিং এবং ফিনান্সিং। আনমিউট করেন। এই অপারেটিং অ্যাক্টিভিটিসে টোটাল আইটেম আসে 5টা। আমি আপনাকে যেভাবে পড়াবো এভাবে যদি আপনি মনে রাখা পারেন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যে কেউ দিলে আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সমাধান করতে পারবেন। আমি আপনাকে যেভাবে পড়াবো এভাবে পড়বেন। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিসের 5টার মধ্যে প্রথম আইটেমের নাম হচ্ছে নিট ইনকাম। নিট ইনকাম যদি থাকে তাহলে যোগ করব, নিট লস থাকলে আমরা বিয়োগ করব। নিট ইনকাম বা নিট লস দেওয়ার পর আমরা লিখবো অ্যাডজাস্টমেন্ট মানে সমন্বয়। এরপরে বাদ বাকি 4টা আসবে। 2 নাম্বার আইটেমে দিব হচ্ছে ডিপ্রিসিয়েশন মানে অবচয়, অ্যামর্টাইজেশন মানে অবলোপন, ডিপ্লেশন মানে অবলোপন। এই তিনটে জিনিসই যত টাকায় থাকবে এটা সবসময় আমরা যোগ করব। 3 নাম্বার স্টেপ হচ্ছে কারেন্ট অ্যাসেটস, অর্থাৎ চলতি সম্পত্তি ডিক্রিজ মানে হচ্ছে হ্রাস। যদি কারেন্ট অ্যাসেট ডিক্রিজ হয় তাহলে হচ্ছে যোগ, আর ইনক্রিজ হলে হচ্ছে বিয়োগ। কথাটা কিন্তু একটু ব্যতিক্রম। নরমালি আমরা ইনক্রিজ হলে যোগ করি, ডিক্রিজ হলে বিয়োগ করি, কিন্তু কোনটি নম্বরের ক্ষেত্রে কিন্তু উল্টা। তাহলে কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ হয় তাহলে যোগ, আর ইনক্রিজ হলে হচ্ছে বিয়োগ। 4 নাম্বার আইটেম হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি আবার ঠিক আছে, কারেন্ট লায়াবিলিটি যদি ইনক্রিজ হয় তাহলে যোগ, আর ডিক্রিজ হলে হচ্ছে বিয়োগ। আর সর্বশেষ আইটেম হচ্ছে 5 নাম্বার আইটেমে লেখা আছে সেলস লস অন সেলস অফ এনি ফিক্সড অ্যাসেট, যার বাংলা হচ্ছে
যে কোনো ধরনের স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত যদি লস হয়, লসটা আমরা যোগ করব, আর স্থায়ী সম্পত্তি বিক্রি করে যদি লাভ হয়, লাভটা আমরা বিয়োগ করব। এই যে 5টা আইটেম পড়লাম, এই 5টা আইটেমের বেশি কখনোই কোনো অঙ্কে হবে না। তাহলে আইটেম 5টা আবার আমার সাথে সাথে আপনারা সবাই বলেন। প্রথমে নিট ইনকাম হলে আমরা কি করব? যোগ করব। আর নিট লস হলে বিয়োগ। 2 নম্বরে ডিপ্রিসিয়েশন বা অ্যামortization বা ডিপ্লেশন যাই থাকুক সবই কি করব আমরা? যোগ করব। 3 নম্বরে চলতি সম্পত্তি বৃদ্ধি পেলে কি? বিয়োগ করব। আর হ্রাস পেলে যোগ করব। যোগ করব। 4 নম্বরে লেখা আছে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট যদি বৃদ্ধি পায়, সরি কারেন্ট লায়াবিলিটি মানে চলতি দায় বৃদ্ধি পেলে কি? যোগ করব। আর হ্রাস পেলে বিয়োগ। আর 5 নম্বর হচ্ছে স্থায়ী সম্পত্তি বিক্রি করে যদি লস হয়, লস হলে কি? যোগ। আর লাভ হলে বিয়োগ। বিয়োগ। এবার সবাই মিউট করেন। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিস আমাদের 5টা আইটেম শেষ। এই 5টা আইটেম আমি একটু পরে আমি ধরবো। এরপরে আমাদের 2 নম্বরের আইটেম স্টেপ হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মানে বিনিয়োগ কার্যক্রম। অপারেটিং মানে পরিচালনা কার্যক্রম। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের আসবে হচ্ছে 2টা আইটেম। এই 2টা আইটেমের কখনোই বেশি আসবে না। আইটেম 2টা কি কি? প্রথমে লেখা আছে ক্যাশ সেলস অফ এনি ফিক্সড অ্যাসেট। কথা মানে হচ্ছে নগদে স্থায়ী সম্পত্তি বিক্রয়। নগদে স্থায়ী সম্পত্তি বিক্রি করলে নগদ টাকা আসে, কিন্তু স্থায়ী সম্পত্তি কমে। স্থায়ী সম্পত্তি কমলো না বাড়লো সেটা দরকার নাই, আমাদের দেখতে হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে নগদ প্রভাবী বলে নগদ টাকা বাড়ছে না কমছে সেটা দেখবো। যেহেতু বিক্রি করে নগদ টাকা বাড়ে এই জন্য আমরা যোগ করব, আর ক্রয় করে নিঃসন্দেহে নগদ টাকা কমে এর জন্য আমরা বিয়োগ করব। তাহলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আইটেম কয়টা? 2টা। স্থায়ী সম্পত্তি ক্রয় করলে কি? বিয়োগ। বিয়োগ। না বিয়োগ। আর বিক্রি করলে কি? যোগ। যোগ। কথা মনে থাকবে তো? জি স্যার। তাহলে অপারেটিং এ 5টা, ইনভেস্টিং এ 2টা, মোট হচ্ছে 7টা আইটেম বললাম। এরপর আমরা চলে যাব ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস মানে অর্থায়ন কার্যক্রম। এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আমাদের আইটেম আসবে 3টা, সরি 3টা না 2টাই, মূলত 2 এবং 3 একই। 2টা আইটেম। প্রথম আইটেম হচ্ছে ডিভিডেন্ড বা ড্রয়িং। ডিভিডেন্ড বা ড্রয়িং যত টাকাই থাকুক এটা সবসময় বিয়োগ হবে, এখানে যোগ হওয়ার কোনো অপশন নাই। যেমন ওই অপারেটিং মধ্যে ডিপ্রিসিয়েশন এর সবসময় যোগ হয়, ঠিক ডিভিডেন্ড বা ড্রয়িং সবসময় বিয়োগ হবে। এরপরে 2 এবং 3 দুইটা মিলে আমরা একসাথে পড়ব, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। কি দায় বলেন তো দেখি? দীর্ঘমেয়াদী দায়। এই দীর্ঘমেয়াদী দায় যদি বৃদ্ধি পায় তাহলে যোগ, আর যদি হ্রাস পায় তাহলে বিয়োগ। কথা কি মনে থাকবে? তাহলে কি বললাম? প্রথমে ডিভিডেন্ড বা ড্রয়িং আমরা সবসময় বিয়োগ করব। এরপরে দীর্ঘমেয়াদী দায় যদি বৃদ্ধি পায় তাহলে কি? যোগ। আর হ্রাস পেলে বিয়োগ। বিয়োগ। এখন আসেন দীর্ঘমেয়াদী দায় কি কি স্যার? দীর্ঘমেয়াদী দায় হচ্ছে শেয়ার বা শেয়ার ক্যাপিটাল বা ক্যাপিটাল স্টক, বন্ড, ডিবেঞ্চার, ট্রেজারি স্টক, এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। এছাড়াও যদি অন্য কোনো আইটেমে দীর্ঘমেয়াদী দায় থাকে তাহলে সেটাও আমাদের এখানে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে আসবে। তাহলে এই হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। অপারেটিং অ্যাক্টিভিটিসে 5টা, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে 2টা, ফাইন্যান্সিং এ 2টা, মোট হচ্ছে 9টা আইটেম। এই সবগুলো যোগ বিয়োগ করে সবার শেষে আমরা ওপেনিং ক্যাশ ব্যালেন্স যোগ করে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স বের করব। এই ক্লোজিং ক্যাশ ব্যালেন্সটা প্রশ্নে দেয়া থাকবে। প্রশ্নের ক্লোজিং ক্যাশ ব্যালেন্স আর আমাদের উত্তরে যে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স হবে এই দুইটা টাকা সবসময় সমান হবে। যদি সমান হয় তাহলে অঙ্ক হবে, আদারওয়াইজ অঙ্ক কাটা। তাহলে সবাই আমার সাথে একটু কথা বলেন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা কয়টা পদ্ধতিতে করি বলো? পদ্ধতি কয়টা? দুইটা। আমরা কোন পদ্ধতি শিখলাম এখন? দুইটা। ইনডাইরেক্ট মেথড স্টেপ কয়টা? 3টা। প্রথমে অপারেটিং অ্যাক্টিভিটিস, এখানে কয়টা আইটেম আসে? 5টা। বলেন প্রথমে কি পড়ছি আমরা? নিট ইনকাম। আর নিট লস হলে বিয়োগ। বিয়োগ। 2 নম্বর আইটেম পড়াইছি কি? ডিপ্রিসিয়েশন। 3 নম্বরে কি পড়াইছি? চলতি সম্পত্তি। ইনক্রিজ।
ডি কেস হলে যোগ, ইন কেস হলে বিয়োগ। কারেন্টের বৃদ্ধি পাইলে বলো বৃদ্ধি পেলে কি? বৃদ্ধি পেলে যোগ হবে, আর হ্রাস বৃদ্ধি পেলে পাইলে স্যার বৃদ্ধি পেলে বৃদ্ধি বিয়োগ পেলে হবে। বিয়োগ আচ্ছা, হবে। কারেন্টের বৃদ্ধি পেলে বিয়োগ, হ্রাস পেলে হ্রাস পেলে যোগ। যোগ। ওকে, এবার চলতি দায়। কারেন্ট লাইন স্যার বৃদ্ধি পেলে যোগ, হ্রাস পেলে বিয়োগ। ওকে, আর 5 নম্বর আইটেমটা কি একজন বলেন তো দেখি? স্থায়ী সম্পত্তি বিক্রি করে যদি ক্ষতি হলে লস যোগ আর হলে লাভ হলে যোগ যোগ। আর লাভ Good. হলে বিয়োগ। গুড, ক্ষতি হলে যোগ, লাভ হলে যোগ। তারপরে ওকে, তারপরে স্যার এরপরে investing activity। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে দুইটা জিনিস আমি বলতেছি, তারপরে বলো। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর দুইটা বলো তো, দুইটা কি কি? একটা ফিক্সড নগদে অ্যাসেট বিক্রয় হলে সেলস যোগ করা হলে আর যোগ, ক্রয় হলে আর ফিক্সড বিয়োগ। অ্যাসেট পারচেজ করা হলে বিয়োগ। ওকে, ঠিক আছে। তার মানে সহজ কথায় নগদ স্থায়ী সম্পত্তি যদি ক্রয় করি তাহলে বিয়োগ, বিক্রি করলে যোগ। নগদে কিন্তু বাকিতে না, কিন্তু এটা কথা মনে রাখতে হবে। আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আসে দুইটা, প্রথমে ডিভিডেন্ড বা ড্রয়িং সবসময় কি বিয়োগ। আর দীর্ঘমেয়াদী দায় বৃদ্ধি পেলে কি? ক্রয় বিক্রয় করে লাভ ক্ষতি হলে আর বৃদ্ধি পেলে যোগ, হ্রাস পেলে বিয়োগ। ওকে, দীর্ঘমেয়াদী দায় বৃদ্ধি পেলে যোগ, হ্রাস পেলে বিয়োগ। ওকে, ঠিক আছে। এরপরে আরো কিছু আইটেম আমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে এইটুকু জানলে আমরা 90% মতো অঙ্ক কভার হবে। 10% বাকি থেকে 10% নিচে এগুলো সংসারে যদি 2-3 জন ছেলে মেয়ে থাকে, সবাই কিন্তু একরকম হয় না, কিছু ঘাট তেরা পোলাপান থাকে। যেমন ঈদ আসলে আমারে কাপড় চোপড় দিবি না কেন, ঠিক আছে, এরকম কিছু ঘাট তেরা আইটেম কিন্তু থাকে। সবাই মিউট করেন। ঠিক এই অঙ্ক করার ক্ষেত্রে কিছু আইটেম আছে যে আইটেমগুলি সমন্বয় থাকুক বা না থাকুক, যদি থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে তাহলে সূত্র ফালিয়ে মান বের করে তারপর দিতে হবে। এরকম আইটেমের মধ্যে প্রথম আইটেমের নাম হচ্ছে ডিপ্রিসিয়েশন। এটা প্রশ্নে যদি থাকে ভালো, আর যদি না থাকে তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা বের করব। সূত্রটা কি? ক্লোজিং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন মাইনাস ওপেনিং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন প্লাস কস্ট প্রাইস মাইনাস আছে বুক ভ্যালু। তাহলে এই যখন ডিপ্রিসিয়েশনের পরিমাণ উল্লেখ থাকবে না, তখন আমরা এই সূত্রের মাধ্যমে ডিপ্রিসিয়েশনটা বের করে নিব। 2 নাম্বারটা হচ্ছে পারচেজ অ্যাসেট, অর্থাৎ স্থায়ী সম্পত্তি ক্রয়। যদি প্রশ্নে উল্লেখ না থাকে তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে পারচেজ অ্যাসেটটা বের করব। সূত্র কি? ক্লোজিং অ্যাসেট মাইনাস ওপেনিং প্লাস কস্ট প্রাইস। অর্থাৎ যে সম্পত্তি বের করব তার ক্লোজিং ব্যালেন্স থেকে ওপেনিং ব্যালেন্স বাদ দিব, প্লাস হলো কস্ট প্রাইস। 3 নাম্বারটা হচ্ছে সেলস অ্যাসেট, অর্থাৎ স্থায়ী সম্পত্তি বিক্রয়। এটা যদি উল্লেখ না থাকে তাহলে আমরা বের করে নিব। এটা বের করার সূত্র আগেরটাই উল্টা, আগে এটা ক্লোজিং আগে এসে ওপেনিং পরে, আর এখানে ওপেনিং এর সাথে ক্লোজিং বাদ দিয়ে পারচেজ প্রাইসটা আমরা কি করব? পারচেজ অ্যাসেটটা যোগ করব। 4 নাম্বারটা হচ্ছে প্রফিট বা ইনকাম। আমি কিন্তু 1 নাম্বার এবং 4 নাম্বারে বেশি দাগ দিলাম, এবং 2 নাম্বারটা প্রফিট অথবা ইনকাম, এক্ষেত্রে দুইটা সূত্র, একটা ক্লোজিং ক্যাপিটাল মাইনাস ওপেনিং ক্যাপিটাল প্লাস ড্রয়িং। ক্যাপিটাল যখন থাকবে তখন আমাদের ড্রয়িং আসবে, আর ক্যাপিটাল না থেকে যদি রিটেন আর্নিং থাকে তখন আসবে ডিভিডেন্ড। তাহলে সূত্র কি? ক্লোজিং রিটেন আর্নিং মাইনাস ওপেনিং রিটেন আর্নিং প্লাস হচ্ছে ডিভিডেন্ড। এন্ড প্রশ্ন হচ্ছে কখন রিটেন আর্নিং থাকে আর কখন ডিভিডেন্ড থাকে, বলেন তো দেখি। কে বলতে পারবেন? ওকে, আমি বলতেছি, এক মালিকানা কোম্পানি ক্ষেত্রে আমাদের থাকবে ক্যাপিটাল, আর যৌথ মূলধন অঙ্ক করার ক্ষেত্রে থাকবে রিটেন আর্নিং। মনে থাকবে কথা? এবার 5 নাম্বারটা, ওই যে আমরা যে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে স্থায়ী সম্পত্তি বিক্রয় কিন্তু লাভ অথবা লস, এই লাভ লসটা কম্পেয়ার করব সব সময় সম্পত্তির বুক ভ্যালুর সাথে সেলস ভ্যালু কম্পেয়ার করব। মনে রাখবেন, সম্পত্তির বুক ভ্যালু থেকে যদি সেলস ভ্যালু বেশি হয়, বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ, আর বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে কি? ক্ষতি। কথা কি মনে থাকবে? বলতো দেখি, স্থায়ী সম্পত্তির লাভ লস কার কার সাথে কম্পেয়ার করে বের করব? বুক ভ্যালু আর কার সাথে? তাহলে সেলস প্রাইস যদি বেশি হয় তাহলে কি হবে? লাভ হবে। আর সেলস প্রাইস যদি কম হয় তাহলে কি? লস। তাহলে এখানে টোটাল সূত্র আছে 7টা। এই 7টা সূত্রের মধ্যে তুমি আজকে 4টা সূত্র মুখস্থ করবা।
এর মধ্যে প্রথম সূত্র হচ্ছে ডিপ্রিসিয়েশন নির্ণয় করার সূত্র, সাথে সাথে পড়ে ফেলাইবা। 2 নাম্বার হচ্ছে পারচেজ অফ অ্যাসেট, 3 নাম্বার হচ্ছে প্রফিটের, আর 4 নাম্বার সূত্র হচ্ছে এই যে প্রফিট অথবা লস অন সেলস। এই 4টা সূত্র পড়লেই আমাদের আপাতত অঙ্ক করা আমাদের ক্লিয়ার। আর বাদ বাকি সূত্র কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আসবে, ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে আসবে না, কিন্তু এই 4টা সূত্র প্রায় সব অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। তাহলে আমরা 4টা সূত্র একটু রিভিশন দেই। ডিপ্রিসিয়েশন বের করার সূত্রটা আমরা কি বললাম একটু সবাই একটু বলেন তো দেখি। Closing depreciation minus opening accumulated depreciation plus cost price minus book value. বুক ভ্যালু। ওকে, পারচেজ অফ অ্যাসেট এর সূত্র কি? Closing asset minus opening asset plus cost price. ওকে, আর প্রফিট বের করার সূত্র হচ্ছে দুইটা। ক্যাপিটাল থাকলে সূত্র কি? Closing capital minus opening capital plus drawings. আর রিটেনিং থাকলে? Closing retained earning minus opening retained earning plus dividend. ওকে, আরেকটা স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ অথবা লস, কার কার সাথে কম্পেয়ার করব? Book value এবং sales price. বুক ভ্যালু সেলস প্রাইস যদি বেশি হয় লাভ হবে, আর কম হলে লস হবে। ওকে, ঠিক আছে। এখন আমরা অঙ্ক করার জন্য 100% প্রস্তুত। এই যে বেসিক আলোচনা করলাম, এই বেসিক আলোচনা শুধু আজকেই, এরপর আর কোনো বেসিক আলোচনা হবে না। অতএব এই ক্লাসটা শেষ করার পর রেকর্ড ক্লাস আমি গ্রুপে দিব। এই রেকর্ড ক্লাসটা প্রথম আলোচনাটুকু আপনাদের সবাইকে কমপক্ষে আরো 2বার করে শুনবেন, তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আপনার জন্য 1-2 পেপার হবে। বেসিক আলোচনার মধ্যে যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু অঙ্ক প্র্যাকটিস করতে পারবেন না। তাহলে আমরা যে আলোচনা করলাম এই আলোচনার ভিত্তিতে আজকে আমরা কিছু অঙ্ক করব। প্রথম অঙ্কটা 1 নাম্বার, যেটা 2020 সাল অ্যাকাউন্টিং এ পার্ট বি এর একটা প্রশ্ন। প্রশ্নে বলছে যে ফ্রম, এটা কিন্তু পার্ট বি মানে ছোট অঙ্ক। ফ্রম দ্য ফলোইং ডেট ক্যালকুলেট দ্য ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ইউজিং ইনডিরেক্ট মেথড। ইনডিরেক্ট মেথডে অপারেটিং অ্যাক্টিভিটিস টুকু করতে হবে, পুরো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিন্তু চাই নাই। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিস এ তোমাদের কয়টা আইটেম পড়াইছিলাম? 5টা তো মনে আছে নাকি? ইনশাআল্লাহ দেখি আপনাদের কি রকম মনে আছে। বলেন, প্রথম নিট ইনকাম 50,000 টাকা, এটা কি যোগ না বিয়োগ? যোগ করব। যোগ। ডিপ্রিসিয়েশন 7,000 টাকা, যোগ না বিয়োগ? যোগ। কি 7,000 টাকা কি? যোগ। যোগ। ওকে, এবার আসেন ওপেনিং কারেন্ট অ্যাসেট মাইনাস ওপেনিং কারেন্ট অ্যাসেট 15,000 টাকা আর ক্লোজিং কারেন্ট অ্যাসেট হলো 20,000, অর্থাৎ বছরের শুরুতে ছিল 15 আর বছর শেষ হয়ে গেছে 20। তাহলে 5,000 টাকা কি বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে চলতি সম্পত্তি বৃদ্ধি পেলে কি করি? বিয়োগ করি। যোগ হবে। এবার ওপেনিং কারেন্ট লায়াবিলিটি দিয়ে আছে 20,000 আর ক্লোজিং দিয়ে আছে 18,000 টাকা। তাহলে শুরুতে 20 শেষে 18, তাহলে 2,000 টাকা কি হইছে? কমছে। কমছে। তাহলে চলতে দায় কমলে কি করি? বিয়োগ করি। বিয়োগ। এই চলতে দায় কমলে কি? বিয়োগ। বিয়োগ। গুড, চলতে দায় কমলে বিয়োগ। এবার লেখা আছে গেইন অন সেলস অফ ফিক্সড অ্যাসেট, অর্থাৎ স্থায়ী সম্পত্তি বিক্রি করে লাভ হইছে, লাভটা কি? বিয়োগ। বিয়োগ। আর গুডউইল রিটেন অফ মানে হচ্ছে ডিপ্রিসিয়েশন, তাহলে ডিপ্রিসিয়েশন আমরা কি করি? যোগ করি। আমি যা যা পড়াইলাম আপনারা সবাই কি তাইতেই বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এখন আসেন অঙ্কটা আমরা শুরু করব। আপনারা সবাই দেখেন তো সলিউশন পিডিএফটা কি দেখা যাইতেছে কিনা? দেখা যাচ্ছে। তাহলে আপনারা দাগ কাটবেন পার্টিকুলার টাকা টাকা, সরি এটা 1 নাম্বার, এই যে পার্টিকুলার টাকা টাকা। আমরা যে কোনটা করতে বলছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, তাহলে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস প্রথমে যে নিট ইনকাম, আমাদের প্রশ্ন ছিল 50, নিট ইনকাম পরে আমরা কি লিখি? অ্যাডজাস্টমেন্ট মানে কি? সমন্বয়। নিট ইনকামের পরে ছিল ডিপ্রিসিয়েশন, এটা কি যোগ না বিয়োগ? যোগ। তাহলে এই যে 7,000 টাকা যোগ করছে। ওপেনিং ছিল 15, ক্লোজিং 20, তাহলে 5,000 টাকা ইনক্রিজ না ডিক্রিজ? ইনক্রিজ। ইনক্রিজ। তাহলে লিখছি ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট ইনক্রিজ হলে যোগ না বিয়োগ? বিয়োগ। বিয়োগ। এর জন্য 5,000 টাকা আমরা ব্র্যাকেটে আটকে দিছি, যেটা বিয়োগ হবে সেটা ব্র্যাকেট আটকে দিব, এর সামনে প্লাস মাইনাস এগুলা দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তাহলে যেটা বিয়োগ হবে সেটা আমরা ব্র্যাকেটে আটকে দিব।
এরপরে চলতি দায় ওপেনিং 20 ক্লোজিং 18, তাহলে 2000 টাকা ডিক্রিজ না ইনক্রিজ? ডিক্রিজ। তাহলে লিখছি ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি, যেহেতু কারেন্ট লায়াবিলিটি ডিক্রিজ এর জন্য 2000 টাকা বিয়োগ করে দিছি। তারপরে গেইন ছিল, গেইনটা কি যোগ করি না বিয়োগ করি? যোগ করি। তাহলে লিখছি গেইন অন সেলস অফ ফিক্সড অ্যাসেট, গেইন যেহেতু এজন্য আমরা বিয়োগ করছি। আর শেষে গুডউইল রিটার্ন অফ 500 টাকা, রিটার্ন অফ মানে হলো ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন সবসময় কি করতে হয়? যোগ করতে হয়। এই সবগুলো যোগ বিয়োগ করে মান হয়েছে 48500 টাকা প্লাসের, যোগ প্লাসের 48500 টাকা। এখন যদি প্লাসের হয় তাহলে একরকম ভাষা, আর যদি টাকাটা মাইনাস হয় তাহলে একরকম ভাষা। তাহলে ভাষাটা কি লিখছি? নিট ক্যাশ ইজ এ প্রোভাইডেড বাই কোন অ্যাক্টিভিটি করলাম? অপারেটিং অ্যাক্টিভিটি। যোগ হলে প্রবলেম পাই। এখন এই 48000 যেহেতু প্লাসের হয়েছে এর জন্য আমরা এখানে লিখছি প্রোভাইডেড। পজিটিভ হলে প্রোভাইড, নেগেটিভ হলে আর যদি মাইনাস হয় তাহলে আমরা এখানে কি লিখবো? ইউজড। কথা কি মনে থাকবে? ইউজড। জি স্যার। তাহলে কথাটা কি বললাম? যদি এই টাকাটা পজিটিভ হয় তাহলে লিখবো ইউজড, সরি প্রোভাইডেড, আর যদি নেগেটিভ হয় তাহলে কি লিখবো? প্রোভাইডেড বাই, ইউজড বাই। ওকে, এখন সবাই মিউট করে ফেলান, এখন আর কথা বলার দরকার নেই। তাহলে আমাদের 1 নম্বর অঙ্কটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা চলে যাব আমাদের 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা পুরো অঙ্কটাই শেষে বলছে যে প্রিপেয়ার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ফ্রম 2021 ইউজিং ইনডিরেক্ট মেথড। তাহলে আমরা এই অঙ্কটা পুরাটা একটু করব। অঙ্ক করার জন্য আগে অঙ্কটা ভালো করে পড়ে নেই। প্রশ্নে অ্যাসেট দিয়ে আছে এবং লায়াবিলিটি দিয়ে আছে, দুইটা বছর 20 এবং 21। তাহলে বলেন তো দেখি ওপেনিং বছর কত 20 আর ক্লোজিং 21। আমাদের সম্পদের মধ্যে আছে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেস্টমেন্ট, ইকুইপমেন্ট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। বলেন এই সম্পদের মধ্যে চলতি সম্পত্তি কয়টা আছে? ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, তারপরে হচ্ছে আমি অতিরিক্ত কোনো কথা বলতে বলি নাই, আমি বলছি চলতি সম্পত্তি কয়টা আছে। অতিরিক্ত যে কথা বলবা তার কথা বলা দরকার নাই। দুইটা। এখানে আমি শিখাইতে আছি, তুমি শিখাইতে আসো নাই। চলতি সম্পত্তি কয়টা? দুইটা। কিন্তু এই চলতি সম্পত্তি ক্যাশ বাদে অন্যান্য চলতি সম্পত্তি আমাদের দেখতে হবে। তাহলে ক্যাশ বাদে চলতি সম্পত্তি কয়টা? একটা। একটা। তাহলে এই চলতি সম্পত্তি এটা যদি বৃদ্ধি পায় তাহলে কি করব? বিয়োগ করব। আর হ্রাস পেলে কি? যোগ। তাহলে চলতি সম্পত্তি শেষ। এরপরে আমাদের ইনভেস্টমেন্ট এবং ইকুইপমেন্ট দুটো কি সম্পদ? স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পত্তি বলতো কোন অ্যাক্টিভিটিস এর মধ্যে আসে? ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। যদি ক্রয় করা হয় তাহলে বিয়োগ, আর বিক্রি করলে কি? যোগ। তাহলে আমাদের সম্পদ পাস করা শেষ। আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনটা লাগে ডিপ্রিসিয়েশন নির্ণয় করার জন্য। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কখন লাগে বলো তো দেখি? হ্যাঁ, ডিপ্রিসিয়েশন যদি না থাকে তাহলে আমরা ডিপ্রিসিয়েশন সূত্রটা অ্যাপ্লাই করে ডিপ্রিসিয়েশন বের করে নিই। ওকে, তাহলে আমাদের সম্পদ পাস করা শেষ এবং দায়ের মধ্যে আসি। অ্যাকাউন্টস পেয়েবল বলেন তো কি দায়? চলতি দায়। বন্ডস পেয়েবল কি দায়? দীর্ঘমেয়াদী। কমন স্টক কি দায়? দীর্ঘমেয়াদী। আর রিটেন আর্নিং মালিকানা সত্ত্ব। তাহলে চলতি দায় হচ্ছে একটা, দুইটা দীর্ঘমেয়াদী দায়, আর রিটেন আর্নিং হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে চলতি দায় একটা, তাহলে চলতি দায় বৃদ্ধি পেলে কি? যোগ। হ্রাস পেলে বিয়োগ। দীর্ঘমেয়াদী দায় যদি বৃদ্ধি পায় তাহলে কি করব? যোগ, আর হ্রাস পেলে কি? বিয়োগ। ওকে, আর রিটেন আর্নিংটা লাগবে হচ্ছে যদি প্রশ্নে নিট ইনকাম অথবা ডিভিডেন্ড। কথাটা কিন্তু প্রথমে বলে দিয়েছি, ভালো করে খেয়াল করো। রিটেন আর্নিং লাগবে যখন প্রশ্নে নিট ইনকাম বা ডিভিডেন্ড যদি উল্লেখ না থাকে, তাহলে সেক্ষেত্রে এই রিটেন আর্নিং এর মাধ্যমে আমরা নিট ইনকাম এবং ডিভিডেন্ড বের করব। যেমন অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন লাগে ডিপ্রিসিয়েশন নির্ণয় করার জন্য, ঠিক তেমনি রিটেন আর্নিং লাগবে কি কি নির্ণয়ের জন্য বলো তো দেখি?
স্যার প্রফিট বা ইনকাম অথবা ডিভিডেন্ড। নেট ইনকাম এবং কি ডিভিডেন্ড। রেয়ামিলে যে আইটেমগুলি পাইলাম এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, এখন সমন্বয় আমরা পড়বো, এরপর অঙ্ক শুরু করব। সমন্বয় একে বলছে নিট ইনকাম 18,300 টাকা। নিট ইনকাম আমরা কোন অ্যাক্টিভিটিসের মধ্যে আনি এবং কি করি? অপারেটিং অ্যাক্টিভিটিস যোগ করি। ডিভিডেন্ড আছে 16,400 টাকা, কোন অ্যাক্টিভিটিস আসে এবং কি করি? ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস বিয়োগ করি। গুড। 2 নম্বর সমন্বয় বলছে ইকুইপমেন্ট হুইচ কস্ট 10,000 টাকা হ্যাড এ অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 1200 টাকা। অর্থাৎ কস্ট প্রাইস ছিল 10,000, এর মধ্যে ডিপ্রিসিয়েশন হয়ে গেছে 12,000 টাকা। তাহলে 10,000 মধ্যে যদি 1200 টাকা ডিপ্রিসিয়েশন হয়ে যায়, তাহলে 10,000 থেকে 1200 টাকা বাদ দিব, থাকবে হচ্ছে 1800 টাকা। এই 1800 টাকা নাম হচ্ছে কস্ট প্রাইস থেকে যখন ডিপ্রিসিয়েশন বাদ দিব তখন সেই ভ্যালুটার নাম হবে বুক ভ্যালু। কি ভ্যালু বলো দেখি? বুক ভ্যালু। তাহলে 8,800 টাকা হচ্ছে বুক ভ্যালু। বসে বলছে ওয়াজ সোল্ড ফর টাকা হচ্ছে 3,300 টাকা। তাহলে 8,800 টাকার সম্পত্তি আমি বিক্রি করছি 3,300 টাকা। তাহলে বলা তো দেখি লাভ হয়েছে নাকি লস হয়েছে? লস হয়েছে। তাহলে লসটা আমরা কোন অ্যাক্টিভিটিসের মধ্যে আনি? অপারেটিং অ্যাক্টিভিটিস। যোগ না বিয়োগ? যোগ। এবং এখানে লেখা আছে সোল্ড ফর টাকা 3,300, অর্থাৎ স্থায়ী সম্পত্তি বিক্রি করছে, ইকুইপমেন্ট বিক্রি করছে কত টাকা? 3,300 টাকা। তাহলে এই 3,300 টাকা আমরা কোন অ্যাক্টিভিটিসের মধ্যে আনবো? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। যোগ করব না বিয়োগ করব? যেহেতু বিক্রি করছে যোগ করব। 2 নাম্বার সমান আমি আবার বলতেছি, ভালো করে খেয়াল করেন লাস্ট বার। ইকুইপমেন্ট কস্টিং ছিল 10,000, যার মধ্যে ডিপ্রিসিয়েশন হয়ে গেছে 1200। তাহলে 10,000 থেকে 1200 বাদ দিয়ে বুক ভ্যালু 8,800 টাকা। এই 8,800 টাকা জিনিস 3,300 টাকা বিক্রি করছি, তাহলে লস হয়েছে। দুইটার পার্থক্য যা, এটা লস। এই লসটা আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসে কি করব? যোগ করব। বিক্রি করছে কত? 8,800 না 3,300 বলো দেখি? এই 3,300 টাকা আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আনবো। ক্লিয়ার? জি স্যার। আর 3 নাম্বার পড়ার কোনো কিছু নাই, কারণ এখানে কোনো অ্যামাউন্ট নাই। পড়লে পড়াবারই, পড়ার দরকার নেই। এখন আসেন আমরা তাহলে এই অঙ্কটা একটু করব। তাহলে এই অঙ্ক করার জন্য প্রথমে কোম্পানির নাম সান কোম্পানি। দেখেন আপনারা সবাই সলিউশন পিডিএফটা কি দেখতেছেন? জি। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার জন্য উপরে 3টা টাইটেল দিবেন। কি কি একটু দেখাই। প্রথমে দিতে হবে কোম্পানির নাম, এই যে নেম অফ কোম্পানি। এরপর লিখবো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ব্র্যাকেটে আমরা যে মেথড করব, ইনডিরেক্ট হলে ইনডিরেক্ট, ডিরেক্ট হলে ডিরেক্ট। এবং এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করা হয় 1 বছরের জন্য, লিখবো ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর। দুইটা বছরের মধ্যে যে বছরটা শেষে ওই বছরের তারিখটা এখানে লিখবো। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে এই অঙ্কে আমাদের কোম্পানির নাম হচ্ছে সান কোম্পানি। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা কোন মেথডে করব? ইনডিরেক্ট। আর ফর দা ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2000 কত দিব? 2021। তাহলে এই উপরে 3টা লিখে ফেলাইবেন। হ্যাঁ, পার্টিকুলার টাকা ধরে রাখ। এই নাম্বারে দিছি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এই ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে মোট 5টা আইটেম আসে, আমরা 5টা আইটেম খুঁজবো। প্রথম আইটেম কি পড়াইছিলাম আপনাদের বলেন যদি কি? নেট ইনকাম। নেট ইনকাম আমাদের প্রশ্নে দেয়া আছে 18,300 টাকা, এটা যোগ করি। নেট ইনকাম 18,300 টাকা যোগ। এরপর লিখছি অ্যাডজাস্টমেন্ট। 2 নম্বর আইটেম আপনাদের কি পড়াইছিলাম বলেন? কিন্তু ডিপ্রিসিয়েশন আমাদের প্রশ্নে উল্লেখ নাই, আছে কিন্তু অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। একবার সরাসরি লেখা থাকবে ডিপ্রিসিয়েশন 10,000, 5,000 বা 1,000 টাকা। যেহেতু নাই, তাহলে ডিপ্রিসিয়েশন বের করার সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। বলতো দেখি ডিপ্রিসিয়েশন বের করার সূত্র কি করাইছিলাম? ক্লোজিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন শোনো, আমি একটা কথা বলতেছি, শোনো। যখন যে পড়াশোনা করবে, একজন যদি শুরু করে, পরবর্তী তার অন্যজনের শুরু করার দরকার নেই। তার যদি ভুল হয় তাহলে সেই ক্ষেত্রে শুরু করবে, একসাথে সবাই বলার দরকার নেই। আপনি যদি যে শুরু করবে আগে তাকে শেষ করতে দেন, আর যদি ভুল হয় তার পরবর্তী জন বলবে। তাহলে সূত্র হচ্ছে ক্লোজিং অ্যাকুমুলেটেড মাইনাস ওপেনিং
প্লাস কস্ট প্রাইস মাইনাস বুক ভ্যালু। তাহলে অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশনের ক্ষেত্রে 2020 এবং 21 এর মধ্যে ক্লোজিং কত, 20 না 21 বলেন? 21। তাহলে ক্লোজিং কি 10,000 হবে না 14,000 হবে? 14,000। তাহলে ক্লোজিং 14,000, ক্লোজিং মাইনাস ওপেনিং, ওপেনিং কত 10,000 প্লাস কস্ট প্রাইস। দেখেন তো ইকুইপমেন্টের কস্ট প্রাইস সমন্বয়ে কত টাকা ছিল? 1200। থাপটাও দেবে 1200 লেখা আছে, কস্ট হলো 10,000 টাকা, 1200 কিন্তু 10,000। আর মাইনাস কি বুক ভ্যালু, বুক ভ্যালু কত আমরা বের করছি? 8,800। 8,800। কথা কি সবাই ক্লিয়ার? আমি আবার বলতেছি, ক্লোজিং 14,000, ওপেনিং 10,000, কস্ট প্রাইস আমাদের প্রশ্নে ছিল 10,000, আর বুক ভ্যালু 10,000 এবং 1200 পার্থক্য এই যে বের করছে 8,800। এই যে বুক ভ্যালু 8,800, এই চারটা যোগ বিয়োগ করেন কত হয়? আছে ক্যালকুলেটর? স্যার 5,200 হয়। এই 5,200 টাকা হচ্ছে ডিপ্রিসিয়েশন। তাহলে আমরা এখানে দিছি 5,200 টাকা ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন আমরা সবসময় কি করি? যোগ করি। এই যে এখানে যারা লেখছে এটা লিখবেন না। ওপেনিং ক্লোজিং 14, ওপেনিং 10 প্লাস কস্ট প্রাইস ছিল 10,000 মাইনাস বুক ভ্যালু আছে 8,800 টাকা, ঠিক আছে, সমান সমান 5,200 টাকা। তাহলে 2 নাম্বার আইটেম শেষ। 3 নাম্বার আইটেমে কি পড়াইছেন আপনাদের? চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদে অ্যাকাউন্ট রিসিভেবল 22,300 টাকা ছিল, আর বছর শেষে হয়ে গেছে 25,200 টাকা। তাহলে বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে আমরা লিখছি ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, কত টাকা বাড়ছে? 2,900 টাকা। তাহলে চলতি সম্পত্তি বাড়লে বিয়োগ করে এজন্য ব্র্যাকেটে ক্লোজ করছি। আমাদের আর কোনো চলতি সম্পত্তি নাই, যদি থাকতো আমরা দিতাম। এরপরে 4 নম্বরে কি পড়াইছি? চলতি দায় 2020 সালে ছিল 11,100, 21 সালে 14,600 টাকা। বাড়ছে না কমছে? বাড়ছে। লিখছি ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল 3,500 টাকা। তাহলে চলতি দায় বাড়লে কি যোগ না বিয়োগ? 4 নাম্বার আইটেমে চলতি দায় একটাই ছিল, একটাই। 5 নাম্বার কি পড়াইছিলাম? সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা লস। লাভ বা ক্ষতি। তাহলে বুক ভ্যালু ছিল 8,800, যা বিক্রি করছি 3,300, লাভ না লস? লস। লস। তাহলে লিখছি লস অন সেলস অফ ইকুইপমেন্ট 5,500 টাকা। তাহলে আপনাদের 5টা পড়াইছিলাম, 5টা আইটেম আমি খুঁজে বের করলাম। আপনারা ঠিক খুঁজে করে বের করবেন। এখন এই কয়টা জিনিসের যোগ বিয়োগ হল 18,300 প্লাস 5,200 মাইনাস 2900 প্লাস 3,500 প্লাস 5,500, সবগুলো যোগ বিয়োগ হয় 29,600 টাকা প্লাসের। যেহেতু প্লাস লিখছি নিট ক্যাশ প্রোভাইডেড বাই কোন অ্যাক্টিভিটিস কলাম? অপারেটিং, এজন্য লিখছি অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে প্রথম স্টেপটা কি ক্লিয়ার? এবার 2 নম্বর স্টেপে লিখবো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আপনাদের কয়টা আইটেম পড়াইছি? দুইটা। এই দুইটা আইটেম আমরা খুঁজবো। কি কি? স্থায়ী সম্পত্তি ক্রয় এবং বিক্রয়। বলেন তো আমাদের প্রশ্নে স্থায়ী সম্পত্তি কয়টা আছে? দুইটা। তাহলে আমরা প্রথমটা দেখি, ইনভেস্টমেন্ট। বছরের শুরুতে ছিল 16,000, বছর শেষে হচ্ছে 20,000। তাহলে 16,000 টাকা জিনিস 20,000 হয়েছে। তাহলে ইনভেস্টমেন্ট ক্রয় করছে, ইনভেস্ট কি বাড়ছে না কমছে বলেন দেখি? বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেলে। এখন বলেন স্থায়ী সম্পত্তি বৃদ্ধি পায় কখন? ক্রয় করে না বিক্রি করলে? ক্রয় করলে। তাহলে কত টাকা ক্রয় করছে আপনার কাছে মনে হয়? 4,000। স্থায়ী সম্পত্তি ক্রয়ের সূত্র কি? ক্লোজিং মাইনাস ওপেনিং প্লাস কি প্রাইস? কস্ট প্রাইস। তাহলে আমি একটু দেখাই। ক্লোজিং হচ্ছে 20,000, ওপেনিং হচ্ছে 16,000, আর প্লাস হলো কস্ট প্রাইস। ইনভেস্টমেন্টের কস্ট প্রাইস সম্পর্কে আমাদের সমন্বয়ে কোনো কথা বলা নাই।
কস্ট প্রাইস আছে 10,000 কিন্তু সেটা ইকুইপমেন্টের। তাহলে ইনভেস্টমেন্টের কস্ট প্রাইস নাই, এই জন্য কস্ট প্রাইস কি 0। তাহলে মোট কত টাকা হয় 4,000 টাকা। এই 4,000 টাকা কি করছে বলো দেখি, পারচেজ করছে। তাহলে পারচেজটা কি আমরা যোগ না সেলস করছে, তাহলে সেলসটা কি আমরা যোগ করি না বিয়োগ করি? যোগ। তাহলে লিখছি সেলস অফ ইকুইপমেন্ট, সরি এই যে পারচেজ অফ ইনভেস্টমেন্টস, ইকুইপমেন্ট আমরা ইনভেস্টমেন্ট, পারচেজ অফ ইনভেস্টমেন্ট 4,000 টাকা। যেহেতু পারচেজ করে যে জন্য ব্র্যাকেটে ক্লোজ করে দিছি। ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপরে তাহলে ইনভেস্টমেন্টের কাজ শেষ। এবার আমরা ইকুইপমেন্ট বছরের শুরুতে ছিল 70, বছর শেষে হলো 60। তাহলে 10,000 টাকা কি বাড়ছে না কমছে? কমছে। কমছে। তাহলে কমলে কি বিক্রয় না ক্রয় বলেন তো দেখি? বিক্রয়। এখন দেখেন ইকুইপমেন্ট 10,000 টাকা বিক্রয় আমরা উপরে দেখতে পাই, কিন্তু সমন্বয় বলছে সোল্ড ইকুইপমেন্ট সোল্ড কত টাকা? 3,000 কত? 300। এন্ড প্রশ্ন হচ্ছে রেয়া মিলে একটা বাট সমন্বয় আরেকটা, তাহলে কোনটা দিব স্যার? আমরা সব সময় সমন্বয়টা দিব। সমন্বয় কম থাকলে কমটাই, বেশি থাকলে কি বেশিটাই, কারণ সমন্বয় হয় বছরের শেষে। তাহলে 10,000 টাকা দিব না 3,300 টাকা দিব? 3,300। তাহলে বিক্রয় করলে যোগ না বিয়োগ? যোগ। যোগ। তাহলে লিখছি সেলস অফ ইকুইপমেন্ট 3,300 টাকা যোগ। তাহলে স্থায়ী সম্পত্তি দিয়ে আমাদের কি শেষ? এই দুইটা যোগ বিয়োগ করলে মান পাবো মাইনাসের 700 টাকা। যেহেতু মাইনাস এজন্য লিখছি নিট ক্যাশ ইউজড বাই কোন অ্যাক্টিভিটিস পারলাম? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। 2 নাম্বারটা স্টেপ ক্লিয়ার? জি ভাই। কারো কোনো প্রশ্ন আছে 2 নাম্বার নিয়ে? ওকে, এবার 3 নাম্বার স্টেপ ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখানে কয়টা আইটেম পড়াইছি আপনাদের? দুইটা। কি কি? স্যার ডিভিডেন্ড এবং লং টার্ম লায়াবিলিটি। ওকে, ডিভিডেন্ড আমাদের প্রশ্নে দিয়ে আছে কত? 16,400। তাহলে এই 16,400 টাকা লিখছি ডিভিডেন্ড 16,400 টাকা ব্র্যাকেটে ক্লোজ করে দিছি। এরপরে 2 নাম্বারটা পড়াইছিলাম দীর্ঘমেয়াদী। আমাদের প্রশ্নে দীর্ঘমেয়াদী কয়টা আছে? দুইটা। তাহলে মনে রাখবেন দীর্ঘমেয়াদী যদি বৃদ্ধি পায় তাহলে কি করব আমরা? যোগ করব। আর হ্রাস পেলে কি? বিয়োগ করব। মনে রাখবেন দীর্ঘমেয়াদী যদি বৃদ্ধি পায় তাহলে লিখব ইস্যু, আর দীর্ঘমেয়াদী যদি হ্রাস পায় তাহলে কি লিখব? পেমেন্ট। মনে থাকবে? রিডেমশন লিখলে হবে, পেমেন্ট লিখলে কোনো সমস্যা নেই, আমরা পেমেন্ট লিখব। তাহলে যদি দীর্ঘমেয়াদী যদি বৃদ্ধি পায় আমরা লিখব ইস্যু, হ্রাস পেলে আমরা পেমেন্ট অথবা রিডেমশন যে কোনো একটা লিখলে হবে। তো পেমেন্টটা আমাদের বেশি মনে থাকে এজন্য আমরা পেমেন্টটাই লিখব। তাহলে এখন বলা যদি দেখি বন্ডস পেয়েবল 2020 ছিল 30 আর 21 হচ্ছে 10, তাহলে 20,000 টাকা কি বৃদ্ধি পেয়েছে হ্রাস পেয়েছে? হ্রাস পেলে কি ইস্যু না পেমেন্ট? তাহলে আমরা লিখছি পেমেন্ট বা রিডেমশন অফ বন্ডস পেয়েবল। রিডেমশন লিখলে হবে, পেমেন্ট লিখলে, তবে আমি পেমেন্ট লেখাই রিকমেন্ড করি। 20,000 টাকা ব্র্যাকেট আটকে দিছি। এবারে কমন স্টক 2020 ছিল 45 আর 21 হচ্ছে 50, তাহলে 5,000 টাকা কি বৃদ্ধি না হ্রাস? বৃদ্ধি। তাহলে কি ইস্যু না পেমেন্ট? ইস্যু। তাই লিখছি ইস্যু অফ কমন স্টক 5,000 টাকা। এন্ড এই তিনটা যোগ বিয়োগ ফল হচ্ছে মাইনাসের 31,400 টাকা। যেহেতু মাইনাস এজন্য লিখছি নিট ক্যাশ ইউজড বাই কি অ্যাক্টিভিটিস করলাম? ফাইন্যান্সিং, এজন্য লিখছি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস কি ক্লিয়ার? এখন দেখেন অপারেটিং অ্যাক্টিভিটিস পাইছি প্লাসের 29,600, ইনভেস্টিং এ পাইলাম মাইনাসের 700, ফাইন্যান্সিং এ পাইলাম মাইনাসের 31,400। এই তিনটা যোগ বিয়োগ করার পর মান পাইছি মাইনাসের 2,500। মাইনাসের 2,000 কি 500। যেহেতু এটা মাইনাস এর জন্য নাম লিখবো নিট ক্যাশ ডিক্রিজ ডিউরিং দ্য ইয়ার। এটা মাইনাস না হয় যদি প্লাসের হইতো তাহলে ডিক্রিজের পরিবর্তে লিখতাম ইনক্রিজ। কথা কি বুঝতে পারছি? জি ভাই। তাহলে তিনটার যোগ বিয়োগ ফল যদি প্লাসের হয় তাহলে কি লিখবো? পুরোটা বলেন। নিট ক্যাশ ইনক্রিজ ডিউরিং দ্য ইয়ার।
আর যদি মাইনাস হয় তাহলে কি লিখবো? Need to Including the year. ওকে, ঠিক আছে। তাহলে ইনক্রিজ বা ডিক্রিজের যে টাকা, এই টাকার সাথে আমাদের প্রশ্নে যে ওপেনিং ক্যাশ ব্যালেন্স আছে সেটা আমরা যোগ করব। তাহলে বলতো ওপেনিং ক্যাশ ব্যালেন্স 15,200 না 17,700 টাকা? 17,700। তাহলে আমরা লিখছি ওপেনিং ক্যাশ ব্যালেন্স 17,700, 17,700 প্লাসের আর 2,500 টাকা মাইনাস। তাহলে দুইটা কি যোগ না বিয়োগ? বিয়োগ। বিয়োগ। তাহলে বিয়োগ করার পর থাকে 15,200 টাকা। এই 15,200 টাকার নাম হচ্ছে এন্ডিং ক্যাশ ব্যালেন্স। এই আমাদের প্রশ্নে এন্ডিং ক্যাশ ব্যালেন্স যা বের হবে, আর আমাদের প্রশ্নেও এন্ডিং ক্যাশ ব্যালেন্স এই যে 21 সালে তাই দিয়ে আছে। এই 2 টাকা সবসময় কি মিলা যাবে না, মিলা গেলে অঙ্ক হয়েছে, না মিলে অঙ্ক হয় নাই। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, 2 নাম্বারটা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কথা বলতে পারেন। কোনো প্রশ্ন আছে 2 নাম্বারটা নিয়ে? না। ওকে, তাহলে 2 নাম্বারটা আমরা শেষ করলাম। এখন আমরা একটু চলে যাব 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নটা আমরা একটু সবাই একটু ভালো করে খেয়াল করি। হ্যাঁ, 3 নাম্বার প্রশ্নটা আমি আর এখন পুরো অঙ্ক করাবো না, আমি জাস্ট আইটেমগুলি বলে দিব, আপনারা বাসায় থেকে করে নিবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, আসেন। অ্যাসেটের মধ্যে আমাদের আরেকটা কথা, অঙ্ক কিন্তু 2019 সাল শুরু, 2020 সাল কিন্তু শেষ। চলতি সম্পদের মধ্যে এখানে আমাদের সম্পদ যা আছে এর মধ্যে ক্যাশ বাদে চলতি সম্পত্তি কয়টা একটু বলতে পারবেন কেউ? দুইটা। কি কি? Accounts receivable, merchandise inventory. ওকে, অ্যাকাউন্ট রিসিভেবল এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি দুইটা চলতি সম্পদ। এই দুইটা চলতি সম্পদ বৃদ্ধি পেলে কি করব? বিয়োগ করব। আর হ্রাস পেলে কি? যোগ। যোগ করব। এখন এই দুইটা কি আর প্রশ্নে কি আর সমাধানের থেকে ধ্যান দরকার আছে যে বৃদ্ধি করলাম, হ্রাস পেলাম, যোগ বা বিয়োগ করছি? না স্যার। ওকে, এবার আসেন। স্থায়ী সম্পত্তি আমাদের প্রশ্নে কয়টা আছে? স্থায়ী সম্পত্তি আছে একটা, শুধুমাত্র কি ইকুইপমেন্ট। তাহলে স্থায়ী সম্পত্তি ক্রয় করলে কি? বিয়োগ। আর বিক্রি করলে কি? যোগ। যোগ। এখন তাহলে চলতি সম্পদ স্থায়ী সম্পদ শেষ। এখন তো আরো দুইটা রইল স্যার। প্রথমে প্রিলিমিনারি এক্সপেন্স, এটা হলো ভুয়া সম্পদ। প্রিলিমিনারি এক্সপেন্স কি সম্পদ বলো দেখি? ভুয়া সম্পদ। ভুয়া সম্পদ বা অস্পর্শন সম্পদ, যে যেটাই বলেন, এই ভুয়া সম্পদ বা অস্পর্শন সম্পদ 2 বছরের পার্থক্য নিয়ে আমরা বের করি রিটেন অফ। যেমন এর আগের অঙ্কে আমাদের প্রথম অঙ্কে আমাদের ছিল এই যে গুডউইল রিটেন অফ ছিল না? এই রিটেন অফটা আমরা কি যোগ করছিলাম না বিয়োগ করছিলাম বলেন তো দেখি? যোগ করছিলাম। রিটেন অফ হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিপ্রিসিয়েশন, ঠিক আছে, এক ধরনের কি ডিপ্রিসিয়েশন। তাহলে আমরা দেখি রিটেন অফ আমাদের 19 সালে ছিল 2000, পরে হচ্ছে 1000, তাহলে পার্থক্য কত? 1000। এই 1000 টাকা লিখবো প্রিলিমিনারি এক্সপেন্স রিটেন অফ অপারেটিং অ্যাক্টিভিটি কি যোগ না বিয়োগ? যোগ। তাহলে আমাদের সম্পদ পাশে সবগুলো শেষ, একটা বাকি আছে, তার নাম হচ্ছে অ্যালাউন্স ফর ব্যাড ডেট। বলেন যদি কি অ্যালাউন্স ফর ব্যাড ডেট চলতি সম্পদ না চলতি দায়? চলতি দায়। চলতি দায়। এখন বলতে পারেন যে স্যার চলতি দায়টা চলতি সম্পদ পাশে দিল কেন? দিছে থেকে যে ব্র্যাকেটে ক্লোজ করে দিয়েছে, ঠিক আছে? সম্পদ পাশে যদি কোনো দায় থাকে তাহলে সেটা ব্র্যাকেট দিতে হবে, আর দায় পাশে যদি কোনো সম্পদ থাকে তাহলে সেটা কি ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। তাহলে এক বলে অ্যালাউন্স ফর ব্যাড ডেট একটা চলতি দায়। তাহলে চলতি দায় 19 সালে ছিল 1000 আর 20 সালে ছিল 800, তাহলে 200 টাকা কি বৃদ্ধি না হ্রাস? হ্রাস পেয়েছে। তাহলে হ্রাস পেলে আমরা যোগ করি না বিয়োগ করি? বিয়োগ। তাহলে চলতি দায় একটা পাইলাম। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কি নির্ণয় করার জন্য আসে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডিপ্রিসিয়েশন। অ্যাকাউন্টস পেয়েবল এবং ট্যাক্স পেয়েবল দুইটা কি দায়? চলতি দায়। এই দুইটা চলতি দায় বৃদ্ধি পেলে কি? যোগ। হ্রাস পেলে কি? বিয়োগ। বিয়োগ।
কমন স্টকটা কি দেয়? long term liabilities, দীর্ঘমেয়াদী দেয়। আর প্রিমিয়াম অন সিএস, সিএস মানে কমন স্টক, তার মানে এই কমন স্টকের সাথে এটা কি রিলেটেড? এই দুইটা মিলে একটা। তাহলে আমাদের এই দুইটা মিলে একটা, মানে একটা কি দীর্ঘমেয়াদী দায়। তাহলে আমাদের প্রশ্নে দীর্ঘমেয়াদী দায় কয়টা পাইলাম? একটা। আর এই রিটার্নে লাগে ডিভিডেন্ড অথবা কি নেট ইনকাম বের করা যায়, ঠিক না? জি স্যার। ওকে, তাহলে এখন আসেন আমরা আগে সমন্বয়গুলি একটা একটা পড়ি, তারপরে অঙ্কটা একটু দেখাই। অঙ্কটা আমি লাস্ট ওয়ান অঙ্কটা এটা দেখাবো, পুরোটা একটু দেখিয়ে দিই। প্রথমে লেখা আছে ইকুইপমেন্ট কস্টিং 5000 টাকা ওয়াজ পারচেজ। পারচেজ করলে ইকুইপমেন্ট আমরা যোগ করে বিয়োগ করি, বিয়োগ করি। বিয়োগ করি। ফুললি ডিপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট কস্ট, ইকুইপমেন্টের ক্ষেত্রে কস্ট প্রাইস ছিল 1000। এই কস্ট প্রাইসটা কি নির্ণয় করার ক্ষেত্রে জানি আসে? ডিপ্রিসিয়েশন নির্ণয় করার ক্ষেত্রে। 3 নাম্বার বলছে, ধন্যবাদ, 200 শেয়ার অফ কমন স্টক ওয়্যার সোল্ড এন্ড ইস্যু 15 টাকা। অর্থাৎ 200 শেয়ার, এক একটা শেয়ার দাম হচ্ছে 15 টাকা করে কি করছে? ইস্যু করছে। তাহলে ইস্যু করলে কি আমরা যোগ করি না বিয়োগ করি? কমন স্টক যোগ করি। যোগ করি। আর ডিভিডেন্ড ছিল 6000 টাকা, ডিভিডেন্ড আমরা যোগ করব না বিয়োগ করব? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে বিয়োগ করব। ওকে, তাহলে এখন আসেন আমাদের প্রশ্নে A to Z কোথাও কি নেট ইনকাম লেখা আছে? না। নাই। তাহলে নেট ইনকাম আমাদের শুরুতে দিতে হয় অপারেটিং এর মধ্যে, আর নেট ইনকাম নাই তাহলে আমাদের বের করতে হবে শুধু কি ক্লোজিং মাইনাস ওপেনিং প্লাস কি ডিভিডেন্ড। তাহলে ক্লোজিং রিটেন আর্নিং কত দিয়ে আছে প্রশ্নে? 13,000 না 14,000। 14,500 টাকা। ওপেনিং ছিল 13,000 প্লাস ডিভিডেন্ড, ডিভিডেন্ড কত দিয়ে আছে প্রশ্নে? 6,000। এই তিনটার যোগ বিয়োগ ফলই হবে নেট ইনকাম, ঠিক আছে? তাহলে 3 নাম্বার প্রশ্নটা দেখো, এই যে নেট ইনকাম, এই তিনটার যোগ বিয়োগ ফল আমরা 7,500 টাকা দিছি। বুঝতে পারছি নেট ইনকাম? জি স্যার। এবার হচ্ছে ডিপ্রিসিয়েশন। আমাদের প্রশ্নে কি ডিপ্রিসিয়েশন কোথাও লেখা আছে সমন্বয়ে? না স্যার। না ভাই। তাহলে বের করব শুধু ক্লোজিং। ক্লোজিং কত? 4,500 না 5,500 বলো তো দেখি। 5,500। তাহলে 5,500 মাইনাস ওপেনিং হচ্ছে 4,500 প্লাস কস্ট প্রাইস। কস্ট প্রাইস আমাদের সমন্বয়ে আছে না নাই বলেন? আছে 1000 টাকা। 1000 টাকা। বুক ভ্যালু আছে না নাই? বুক ভ্যালু নেই। তাহলে এই তিনটা যোগ বিয়োগ ফলে আমরা এখানে ডিপ্রিসিয়েশন বের করছি 2000 টাকা। ক্লিয়ার? জি স্যার। এই যে চলতি সম্পদ অ্যাকাউন্ট রিসিভেবল মার্চেন্ডাইজ অ্যালাউন্স ফর ব্যাড ডেট অ্যাকাউন্টস ফর ট্যাক্স পিউল এগুলা সব পড়াইছি, এগুলা যোগ বিয়োগ আপনারা জানেন। আর প্রিলিমিনারি এক্সপেন্স রিটার্ন অফটা পড়াইছি, এগুলা সব যোগ বিয়োগ জানেন। এটা সবগুলো যোগ বিয়োগ করা প্লাসে 9000 টাকা হইছে। প্রোভাইডেড না ইউজ লিখবো? প্রোভাইডেড। প্রোভাইডেড। এবার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আছে স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়। আমাদের প্রশ্নে স্থায়ী সম্পত্তি কয়টা আছে বলেন তো দেখি? একটা। একটা। ইকুইপমেন্ট বছরের শুরুতে ছিল 15, বছর শেষ হলো 19,000। তাহলে বাড়ছে না কমছে? বাড়ছে। কত টাকা বাড়ছে? 4000 টাকা। 4,000। তাহলে 4,000 টাকা অবশ্যই পারচেজ করতে হয় তো। জি স্যার। কিন্তু সমন্বয়ে একে বলা আছে ইকুইপমেন্ট 5,000 টাকা ওয়াজ পারচেজ। তাহলে 4,000 টাকা দিব নাকি 5,000 টাকা দিব? 5000 টাকা। তাহলে আমরা এখানে 5,000 টাকা দিছি। পারচেজ অফ ইকুইপমেন্ট 5,000 টাকা, একটাই ছিল 5,000 টাকা মাইনাস নেট ক্যাশ ইউজড। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে প্রথমে ডিভিডেন্ড, ডিভিডেন্ড আমাদের প্রশ্নে ছিল 6,000 টাকা। এরপরে দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায় সব বলছেন 200টা শেয়ার, এক একটার দাম কত? 1500। তাহলে মোট কত টাকা? 15 দ্বারা 200 গুণ করলে কত হয়? 3,000 না? 3,000। এই 3,000 আমাদের রেয়া মিলে আছে। দেখেন কমন স্টক বছরের শুরুতে ছিল 25, বছর শেষে হচ্ছে 27। তাহলে এখানে 2,000 টাকা বৃদ্ধি পাইছে। আর প্রিমিয়ামে বছরের শুরুতে ছিল 0, বছর শেষে হচ্ছে 1, তাহলে 1,000 টাকা বৃদ্ধি পাইছে। তাহলে 2 আর 1 কত? 3,000 টাকা। এই 3,000 টাকা সমানে 3 নম্বরে 200 × 15 3,000 টাকা একই। তার মানে এইটা বের করার কোনো প্রয়োজন নাই, সমন্বয়ে যা থাকবে তাই। ওর সাথে মিলক অথবা না মিলক যা তাই হোক, সমন্বয়ে যা আছে তাই দিব।
তাহলে আমরা লিখছি ইস্যু অফ কমন স্টক 200 × 15 = 3000। এই দুইটার যোগ বিয়োগফল 1000 টাকা, ওই তিনটার যোগ বিয়োগফল প্লাসের 1000 টাকা পাইছি, এইজন্য লিখছি নিট ক্যাশ ইনক্রিজ। ওপেনিং ক্যাশ বলেন 3000 যোগ করে ক্লোজিং ক্যাশের 4000 টাকা সমান হয়েছে। ঠিক আছে? জি স্যার। জি ভাই। তাহলে 3 নাম্বার কি আমরা সবাই বুঝতে পারছি? জি ভাই। এটা বিবিএস এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 2020 সালে ছিল। এবার সর্বশেষ অঙ্ক আজকে ক্লাসের জন্য 18 সাল 2 বিবিএস 18, এটা পার্ট বি এর প্রশ্ন। বলছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস করতে হবে। আর ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কয়টা জিনিস যাই? দুইটা। বলেন প্রথমে বিল্ডিং পারচেজ, এটা কি আসবে নাকি আসবে না ইনভেস্টিং এ? আসবে স্যার। আসবে। কি করব, যোগ না বিয়োগ? বিয়োগ। ট্রেজারি স্টক পারচেজ, ট্রেজারি স্টক আমাদের দীর্ঘমেয়াদী দায়, তাহলে এটা কি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আসবে? না। বাদ। সেলস অফ ল্যান্ড, এটা কি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আসবে? আসবে। কি করব, যোগ না বিয়োগ? যোগ। যোগ। ক্যাশ ডিভিডেন্ড পেড, ডিভিডেন্ড আসে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, তাহলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কোনো কাজ আছে? না স্যার। নাই। পারচেজ ইকুইপমেন্ট, এটা কি আসবে না আসবে না? আসবে। আসবে। যোগ না বিয়োগ? বিয়োগ। রিটায়ারমেন্ট অফ বন্ড, বন্ড একটা দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায় কি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আসে? না স্যার। বাদ। সেলস অফ ইনভেস্টমেন্ট, বিক্রয় মূল্য হচ্ছে 25,000 টাকা, ক্রয় মূল্য ছিল 30,000, তাহলে সেলস অফ ইনভেস্টমেন্ট কি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আসবে? আসবে। যোগ না বিয়োগ করব বলেন? স্যার 2 মিনিট পর স্যার কলটা কেটে যাবে, কলটা কেটে গেলে কি শেষ, আমাদের ক্লাস শেষ হবে। বলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে কি আসবে না আসবে না? আসবে। আসবে, তাও যোগ হবে। কত টাকা? 25,000 টাকা। 30,000 টাকা কোনো কাজ আমাদের বসে নাই। ক্লিয়ার? জি ভাই। এখন বলতে পারেন 30,000 টাকার জিনিস 25,000 বিক্রি করছে, 5,000 টাকা লস হয়েছে, লসটা আমার আসে অপারেটিং, আমার তো অপারেটিং চাই নাই, আমার হচ্ছে ইনভেস্টিং। কথা কি বুঝতে পারছি? জি ভাই। তাহলে এই 4 নাম্বার পর্যন্ত তোমাদের বাসায় কাজ থাকবে, আগামী ক্লাসে আমি 5 থেকে শুরু করব। কথা ক্লিয়ার? ওকে। ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে।